মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তার উপর এক গণক্কার পোড়ার মুখো এমনি ভয় দেখিয়ে রেখেছে যে উনি বাড়ির বার হলে আমার বুক ঢিপঢিপ করে। যতক্ষণ না ফেরেন কিছুতে মন দিতে পারিনি। এর মধ্যে আবার গণক্কার জুটলো কোত্থেকে? কি বললে সে? আমার হাত দেখে সে বললে, মস্ত ফাঁড়া, জীবন মরণের সমস্যা। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। রাজলক্ষ্মী খুলে বসেছে তার অতীত আর অনুভবের ডালা। শৈশবেই 9 বছরের শ্রীকান্তকে সে স্বামী বলে মনে মনে বরণ করে নিয়েছিল। আজ তার জীবনের ইতিহাস বলতে বলতে একসময় অনুরোধ করল, সে মরলে যেন একবার তার কানে কানে শ্রীকান্ত বলে, রাজলক্ষ্মীর মতো কেউ কোনো দিন তাদের স্বামীকে ভালোবাসেনি। কিন্তু তারপরে চোখে জল ভরে উঠল তার। শ্রীকান্ত বলল, তারপর? এ কি লক্ষ্মী, তুমি কাঁদছ যে? আমার কথা শুনে সে তাড়াতাড়ি চোখের জল আঁচলে মুছে ফেলে বলল, নিরুপায় ছেলে মানুষের ওপর তার আত্মীয় স্বজন যত অত্যাচার করেছে, অন্তর্যামী ভগবান কি তা দেখতে পাননি ভাবো? এর বিচার তিনি করবেন না চোখ বুজেই থাকবেন? থাকা উচিত নয় বলেই মনে করি, কিন্তু তার ব্যাপার তোমরাই ভালো জানো। আমার মতো পাষণ্ডের পরামর্শ তিনি কোনো কালেই নেন না। তোমার কেবল ঠাট্টা বলে একটু মৃদু হাসল বটে, কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, আচ্ছা, লোকে যে বলে স্ত্রী পুরুষের ধর্ম এক না হলে চলে না, কিন্তু ধর্মে কর্মে তোমার আমার তো সাপে নেউলে সম্পর্ক। আমাদের তবে চলে কি করে? চলে সাপে নেউলের মতোই। একালে প্রাণে বধ করার হাঙ্গামা আছে, তাই একজন আরেকজনকে বধ করে না, নির্মম হয়ে বিদায় করে দেয় যখন আশঙ্কা হয় তার ধর্ম সাধনায় বিঘ্ন ঘটছে। তারপরে কি হয়? তারপরে সে নিজেই কাঁদতে কাঁদতে ফিরে আসে, নাকখত দিয়ে বলে, আমার অনেক শিক্ষা হয়েছে, এ জীবনে এত ভুল আর করব না, রইল আমার জপতপ গুরুপুরুত, আমাকে ক্ষমা করো। আমার কথা শুনে কিংবা বলার ধরন দেখে রাজলক্ষ্মীও হাসল, বলল, ক্ষমা পায় তো? পায়। কিন্তু তোমার গল্পের কি হলো? বলছি। এরপর ক্ষণকাল নিষ্পলক চোখে আমার দিকে চেয়ে থেকে বলল, মা দেশে চলে গেলেন। আমাকে একজন বুড়ো ওস্তাদ গান বাজনা শেখাতেন। লোকটি বাঙালি, এককালে সন্ন্যাসী ছিলেন, কিন্তু ইস্তফা দিয়ে আবার সংসারী হয়েছিলেন। তার ঘরে ছিল মুসলমান স্ত্রী। ও শেখাতে আসতেন আমাকে নাচ। বুড়ো ওস্তাদকে বলতুম আমি দাদামশাই। আমাকে সত্যিই বড় ভালোবাসতেন। একদিন তাকে কেঁদে বললুম, দাদামশাই, আমাকে তুমি রক্ষে করো, এসব আর আমি পারব না। তিনি গরিব লোক, হঠাৎ সাহস করলেন না। আমি বললুম, আমার যে টাকা আছে তাতে অনেক দিন চলে যাবে, তারপর কপালে যা আছে হবে, এখন কিন্তু পালাই চলো। তারপরে তাদের সঙ্গে কত জায়গায় ঘুরলুম, এলাহাবাদ, লখনৌ, দিল্লি, আগ্রা, জয়পুর, মথুরা। শেষে আশ্রয় নিলুম এসে পাটনায়। অর্ধেক টাকা জমা দিলুম এক মহাজনের গদিতে, আর অর্ধেক টাকা দিয়ে ভাগে খুললুম একটা মনোহারি আর একটা কাপড়ের দোকান। বাড়ি কিনে খোঁজ করে বঙ্কুকে আনিয়ে নিয়ে দিলুম তাকে স্কুলে ভর্তি করে। আর জীবিকার জন্য যা করতুম সে তো তুমি নিজের চোখেই দেখেছ। তার কাহিনী শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তারপরে বললাম, তুমি বলেই অবিশ্বাস হয় না, আর কেউ হলে মনে হতো মিথ্যা বানানো একটা গল্প শুনছি মাত্র। মিথ্যে বলতে বুঝি আমি পারি নে? পারো হয়তো,
কিন্তু আমার কাছে আজও বলনি বলেই আমার বিশ্বাস। এ বিশ্বাস কেন? কেন? তোমার ভয়, মিথ্যে ছলনায় পাছে কোনো দেবতা রুষ্ট হন, তোমাকে শাস্তি দিতে পাছে আমার অকল্যাণ করেন। আমার মনের কথাই বা তুমি জানলে কি করে? আমার মনের কথাই বা তুমি জানতে পারো কি করে? আমি পারি এ আমার দিবানিশির ভাবনা বলে, কিন্তু তোমার তো তা নয়। হলে খুশি হও। আমার প্রশ্নের উত্তরে রাজলক্ষ্মী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না, হইনে। আমি তোমার দাসী, দাসীকে তার চেয়ে বেশি ভাববে না, এই আমি চাই। সেই সে যুগের মানুষ তুমি, সেই 1000 বছরের পুরনো সংস্কার। তাই যেন আমি হতে পারি, এমনই যেন চিরদিন থাকি। এই বলে সে ক্ষণকাল আমার পানে চেয়ে থেকে বলল, এ যুগের মেয়েদের আমি দেখিনি তুমি ভাবছ? অনেক দেখেছি, বরঞ্চ তুমিই দেখনি, কিংবা দেখেছ কেবল বাইরে থেকে। এদের কারুর সঙ্গে আমাকে বদল করো তো দেখি, কেমন থাকতে পারো। আমাকে ঠাট্টা করছিলে নাকখত দিয়েছি বলে, তখন তুমি দেবে 10 হাত মেপে নাকে খত। কিন্তু এ মীমাংসা যখন হবার নয়, তখন ঝগড়া করে লাভ নেই। কেবল এইটুকুই বলতে পারি, এদের সম্বন্ধে তুমি অত্যন্ত অবিচার করেছ। অবিচার যদি করেও থাকি, অত্যন্ত অবিচার করিনি তা বলতে পারি। ওগো গোসাই, আমিও যে অনেক ঘুরেছি, অনেক দেখেছি। তোমরা যেখানে অন্ধ, সেখানেও যে আমাদের 10 জোড়া চোখ খোলা। কিন্তু সে দেখেছ রঙিন চশমা দিয়ে, তাই সমস্ত ভুল দেখেছ। দেশ জোড়াই ব্যর্থ। রাজলক্ষ্মী কিন্তু এ কথায় রাগ করল না, বরং হাসি মুখে বলল, কি বলবো, আমার হাত পা বাঁধা, নইলে এমন জব্দ করতাম যে জন্মে ভুলতে না। কিন্তু সে থাকগে, আমি সে যুগের মতো তোমার দাসী হয়েই যেন থাকি। তোমার সেবাই যেন হয় আমার সবচেয়ে বড় কাজ। কিন্তু তোমাকে আমার কথা ভাবতে আমি একটুও দেব না। সংসারে তোমার অনেক কাজ, এখন থেকে তাই করতে হবে। হতভাগীর জন্যে তোমার অনেক সময় এবং আরও অনেক কিছু গেছে, আর নষ্ট করতে আমি দেব না। এই জন্যেই তো আমি যত শীঘ্র পারি সেই সাবেক চাকরিতে গিয়ে ভর্তি হতে চাই। চাকরি করতে তোমাকে তো দিতে পারবো না। কিন্তু মনোহারি দোকান চালাতেও তো আমি পেরে উঠব না। কেন পেরে উঠবে না? প্রথম কারণ, জিনিসের দাম আমার মনে থাকে না। দ্বিতীয় কারণ, দাম নেওয়া এবং দ্রুত হিসেব করে বাকি ফিরিয়ে দেওয়া, সে আরও অসম্ভব। দোকান তো উঠবেই, খদ্দের সঙ্গে লাঠালাঠি না বাঁধলে বাঁচি। তবে একটা কাপড়ের দোকান করো। তার চেয়ে একটা জ্যান্ত বাঘভালুকের দোকান করে দাও, সে বরঞ্চ চালানো সহজ হবে। আমার কথা শুনে এবার রাজলক্ষ্মী সত্যিই হেসে ফেলল, বলল, এক মনে এত আরাধনা করে কি শেষে ভগবান এমনি একটা অকর্মা মানুষ আমাকে দিলেন, যাকে নিয়ে সংসারে এতটুকু কাজ চলে না? নির্ঘাত তোমার আরাধনা ত্রুটি ছিল। সংশোধনের সময় আছে, এখনো কর্মঠ লোক তোমার মিলতে পারে। বেশ সুপুষ্ট, নিরোগ, মেটেখাটো জোয়ান, যাকে কেউ হারাতে কেউ ঠকাতে পারবে না, যাকে কাজের ভার দিয়ে নিশ্চিন্ত, হাতে টাকা কড়ি দিয়ে নির্ভয়, যাকে খবরদারি করতে হবে না, ভিড়ের মধ্যে যাকে হারিয়ে ফেলবার উৎকণ্ঠা নেই, যাকে সাজিয়ে তৃপ্তি, খাইয়ে আনন্দ, হ্যাঁ ছাড়া যে না বলতে জানে না। রাজলক্ষ্মী নির্বাক মুখে আমার দিকে চেয়েছিল। আচমকা সর্বাঙ্গে তার কাঁটা দিয়ে উঠল। ও কি? ও না, কিছু না। তবে শিউরে উঠলে যে? মুখে মুখে যে ছবি তুমি আঁকলে, তার অর্ধেক সত্যি হলেও বোধহয় আমি ভয়ে মরে যাই। কিন্তু আমার মতো এত অকর্মা লোক নিয়েই বা তুমি করবে কি? আমার কথা শুনে খানিক আমার দিকে তাকিয়ে থেকে রাজলক্ষ্মী হাসি চেপে বলল, করব আর কি, ভগবানকে অভিসম্পাত করব, আর চিরকাল জ্বলে পুড়ে মরব। এ জন্মে আর তো কিছু চোখে দেখিনি। এর চেয়ে বরঞ্চ আমাকে মুরারিপুর আখড়ায় পাঠিয়ে দাও না কেন? তাদেরই বা তুমি কি উপকার করবে? তাদের ফুল তুলে দেব। ঠাকুরের প্রসাদ পেয়ে যতদিন বাঁচি থাকব। তারপরে তারা দেবে আমাকে সেই বকুলতলায় সমাধি। ছেলে মানুষ পদ্মা কোন সন্ধ্যায় দিয়ে যাবে প্রদীপ জেলে। কখনো বা তার ভুল হবে, সে সন্ধ্যায় আলো জ্বলবে না। ভোরের ফুল তুলে তারই পাশ দিয়ে ফিরবে যখন কমললতা,
কোনোদিন বা দেবে সে এক মুঠো মল্লিকা ফুল ছড়িয়ে, কোনোদিন বা দেবে কুন্দ, আর পরিচিত যদি কেউ কখনো আসে পদ ফুলে, তাকে দেখিয়ে বলবে, ওইখানে থাকে আমাদের নতুন গোসাই, ওই যে একটু উঁচু, ওই যেখানটায় শুকনো মল্লিকা, কুঁদ, করবীর সঙ্গে মিশে ঝরা বকুলে সব ছেয়ে আছে, ওইখানে। আমার কথা শুনতে শুনতে রাজলক্ষ্মী চোখ জলে ভরে এলো। জিজ্ঞাসা করল, আর সেই পরিচিত লোকটি কি করবে তখন? সে আমি জানি নে, হয়তো অনেক টাকা খরচ করে মন্দির বানিয়ে দিয়ে যাবে। না, হলো না। সে বকুলতলা ছেড়ে আর যাবে না। গাছের ডালে ডালে করবে পাখিরা কলরব, গাইবে গান, করবে লড়াই, কত ঝরিয়ে ফেলবে শুকনো পাতা, শুকনো ডাল। সেসব মুক্ত করার কাজ থাকবে তার। সকালে নিকিয়ে মুছিয়ে দেবে ফুলের মালা গেঁথে। রাত্রে সবাই ঘুমোলে শোনাবে তাকে বৈষ্ণব কবিদের গান। তারপর সময় হলে ডেকে বলবে, কমললতা দিদি, আমাদের এক করে দিও সমাধি, যেন ফাঁক না থাকে, যেন আলাদা বলে চেনা না যায়। আর এই নাও টাকা, দিও মন্দির গড়িয়ে, করো রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা, কিন্তু লিখো না কোনো নাম, রেখো না কোনো চিহ্ন। কেউ না জানে কেই বাইরা, কোথা থেকেই বা এলো। লক্ষ্মী, তোমার ছবিটি যে হলো আরো মধুর, আরো সুন্দর। এ তো কেবল কথা গেঁথে ছবি নয় গোসাই, এ যে সত্যি। তফাৎ যে ওইখানে। আমি পারবো, কিন্তু তুমি পারবে না। তোমার আঁকা কথার ছবি শুধু কথা হয়েই থাকবে। কি করে জানলে? জানি, তোমার নিজের চেয়েও বেশি জানি। ওই তো আমার পুজো, ওই তো আমার ধ্যান। আহ্নিক শেষ করে কার পায়ে দিই জলাঞ্জলি, কার পায়ে দিই ফুল, সে তো তোমারই। ওমা! ঠিক এই সময় নিচে থেকে মহারাজের ডাক এলো। মা! ওমা! রতন নেই, চায়ের জল তৈরি হয়ে গেছে। এই যাই বাবা। বলেই সে দ্রুত চোখ মুছে তখনই উঠে গেল। কথা তখনকার মতো স্থগিত থাকল। খানিক পরে চায়ের বাটি নিয়ে ফিরে এসে আমার কাছে রেখে দিয়ে বলল, তুমি বই পড়তে এত ভালোবাসো, এখন থেকে তাই কেন করো না? তাতে টাকা তো আসবে না। কি হবে টাকায়? টাকা তো আমাদের অনেক আছে। উপরের ওই দক্ষিণের ঘরটা হবে তোমার পড়ার ঘর। আনন্দ ঠাকুরপো আনবে বই কিনে, আর আমি সাজিয়ে তুলব আমার মনের মতো করে। ওর এক পাশে থাকবে আমার শোবার ঘর, অন্য পাশে হবে আমার ঠাকুর ঘর। এ জন্মে রইল আমার ত্রিভুবন, এর বাইরে যেন না কখনো দৃষ্টি যায়। আর তোমার রান্নাঘর? আনন্দ সন্ন্যাসী মানুষ, ওখানে চোখ না দিলে যে তাকে একটা দিনও রাখা যাবে না। কিন্তু তার সন্ধান পেলে কি করে? কবে আসবে সে? সন্ধান দিয়েছেন কুশারি মশাই। আনন্দ আসবে বলেছে খুব শীঘ্র। তারপরে সকলে মিলে যাব গঙ্গামাটিতে, থাকবো সেখানে কিছুদিন। তা যেন গেলে, কিন্তু তাদের কাছে গিয়ে এবার তোমার লজ্জা করবে না? রাজলক্ষ্মী কুণ্ঠিত হাস্যে মাথা নেড়ে বলল, কিন্তু তারা তো কেউ জানে না কাশিতে আমি নাক চুল কেটে সেজেছিলুম। চুল আমার অনেকটা বেড়েছে, আর নাক গেছে বেমালুম জুড়ে, দাগটুকু পর্যন্ত নেই। আর তুমি যে আছো সঙ্গে, আমার সব অন্যায়, সব লজ্জা মুছে দিতে। খবর পেয়েছি সে হতভাগী মালতীটা এসেছে ফিরে, সঙ্গে এনেছে তার স্বামীকে। আমি তারে দেব একটা হার গড়িয়ে। তা দিও, কিন্তু আবার গিয়ে যদি সুনন্দার পাল্লায় পড়ো। এ কথা শুনেই রাজলক্ষ্মী তাড়াতাড়ি বলে উঠল, না গো না, সে ভয় আর নেই। তার মোহ আমার কেটেছে। বাপরে বাপ, এমনি ধর্মবুদ্ধি দিলে যে দিনরাত না পারি চোখের জল থামাতে, না পারি খেতে শুতে। পাগল হয়ে যে যায়নি এই ঢের। এই অবধি বলে সে খুব খানিকটা হেসে বলল, তোমার লক্ষ্মী আর যাই হোক,
অস্থির মনের লোক নয়। সে সত্যি বলে একবার যখন বুঝবে, তাকে আর কেউ টলাতে পারবে না। কথাগুলো বলে একটুখানি নীরব থেকে কি যেন ভেবে নিয়ে সে আবার বলল, আমার সমস্ত মনটি যেন এখন আনন্দে ডুবে আছে। সব সময় মনে হয় এ জীবনে সমস্ত পেয়েছি, আর আমার কিচ্ছু চাইনি। এ যদি না ভগবানের নির্দেশ হয়, তো আর কি হবে বলো তো? প্রতিদিন পুজো করে ঠাকুরের চরণে নিজের জন্য আর কিছু কামনা করি নে, কেবল প্রার্থনা করি এমনি আনন্দ যেন সংসারে সবাই পায়। তাই তো আনন্দ ঠাকুরপোকে ডেকে পাঠিয়েছি, তার কাজে এখন থেকে কিছু কিছু সাহায্য করব বলে। করো। এরপর রাজলক্ষ্মী নিজের মনে কি ভাবতে লাগল। হঠাৎ বলে উঠল, দেখো, এই সুনন্দা মেয়েটির মতো এমন সৎ, এমন নির্লোভ, এমন সত্যবাদী মেয়ে দেখিনি। কিন্তু ওর বিদ্যের ঝাঁঝ যতদিন না মরবে, ততদিন ও বিদ্যে কাজে লাগবে না। কিন্তু সুনন্দার বিদ্যের দর্প তো নেই। না, ইতরের মতো নেই, আর সে কথাও আমি বলিনি। ও কত শ্লোক, কত শাস্ত্রকথা, কত গল্প উপাখ্যান জানে। ওর মুখে শুনে শুনেই তো আমার ধারণা হয়েছিল আমি তোমার কেউ নই, আমাদের সম্বন্ধ মিথ্যে। আর তাই তো বিশ্বাস করতে চেয়েছিলুম, কিন্তু ভগবান আমাকে ঘাড়ে ধরে বুঝিয়ে দিলেন এর চেয়ে মিথ্যে আর নেই। তবেই দেখো ওর বিদ্যের মধ্যে কোথায় মস্ত ভুল আছে। তাই দেখি ও কাউকেও সুখী করতে পারে না, সবাইকে শুধু দুঃখ দেয়। কিন্তু ওর বড় যা ওর চেয়ে অনেক বড়, সাদামাটা মানুষ, লেখাপড়া জানে না, কিন্তু মনের ভেতরটা দয়ামায়ায় ভরা। কত দুঃখী দরিদ্র পরিবার ও লুকিয়ে লুকিয়ে প্রতিপালন করে, কেউ জানতে পায় না। ওই যে তাঁতিদের সঙ্গে একটা সুব্যবস্থা হলো, সে কি সুনন্দাকে দিয়ে কখনো হতো? তেজ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াতেই হয়েছে ভাবো? কক্ষনো না। সে করেছে ওর বড় যা, কেঁদে কেটে স্বামীর পায়ে ধরে। সুনন্দা সমস্ত সংসারের কাছে ওর গুরুজন ভাসুরকে চোর বলে ছোট করে দিলে। এইটাই কি শাস্ত্রশিক্ষার বড় কথা? ওর পুঁথির বিদ্যে যতদিন না মানুষের সুখ দুঃখ, ভালো মন্দ, পাপ পুণ্য, লোভ মোহের সঙ্গে সামঞ্জস্য করে নিতে পারবে, ততদিন ওর বইয়ে পড়া কর্তব্য জ্ঞানের ফল মানুষকে অযথা বিঁধবে, অত্যাচার করবে, সংসারে কাউকে কল্যাণ দেবে না, তোমাকে বলে দিলুম। রাজলক্ষ্মীর মুখে এই কথাগুলি শুনে বিস্মিত হলাম। জিজ্ঞাসা করলাম, এসব তুমি শিখলে কার কাছে? কি জানি কার কাছে, হয়তো তোমারই কাছে। তুমি বলো না কিছুই, চাও না কিছুই, জোর করো না কারো ওপর। তাই তোমার কাছে শেখা তো কেবল শেখা নয়, সত্যি করে পাওয়া। হঠাৎ একদিন আশ্চর্য হয়ে ভাবতে হয় এসব এলো কোথা থেকে। সে যাগ্গে, এবার গিয়ে কিন্তু বড় কুশারি গিন্নির সঙ্গে ভাব করব। সেবার তাকে অবহেলা করে যে ভুল করেছি, এবার তার সংশোধন হবে। যাবে গঙ্গামাটিতে? কিন্তু বর্মা, আমার চাকরি? আবার চাকরি? এই যে বললুম, চাকরি তোমাকে আমি করতে দেব না। লক্ষ্মী, তোমার স্বভাবটি বেশ। তুমি বলো না কিছুই, চাও না কিছুই, জোর করো না কারো ওপর। খাঁটি বৈষ্ণবী তিতিক্ষার নমুনা শুধু তোমার কাছেই মেলে। তাই বলে যার যা খেয়াল তাতেই সায় দিতে হবে? সংসারে আর কারো সুখ দুঃখ নেই নাকি? তুমি নিজেই সব। ঠিক বটে, কিন্তু অভয়া, সে প্লেগের ভয়ও করেনি। সে দুর্দিনে আশ্রয় দিয়ে না বাঁচালে আজ হয়তো আমাকে তুমি পেতে না। আজ তাদের কি হলো এ কথা একবার ভাববে না? রাজলক্ষ্মী এক মুহূর্তে করুণা ও কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলল, তবে তুমি থাকো, আনন্দ ঠাকুরপোকে নিয়ে আমি যাই, বর্মায় গিয়ে তাদের ধরে আনি গে। কোনো একটা উপায় এখানে হবেই। তা হতে পারে, কিন্তু সে বড় অভিমানী, আমি না গেলে হয়তো আসবে না। আসবে, সে বুঝবে যে তুমিই এসেছো তাদের নিতে। দেখো, আমার কথা ভুল হবে না। কিন্তু আমাকে ফেলে রেখে যেতে পারবে তো? রাজলক্ষ্মী প্রথমটা চুপ করে রইল, তারপরে অনিশ্চিত কণ্ঠে ধীরে ধীরে বলল, সেই আমার ভয়, হয়তো পারবো না।
কিন্তু তার আগে চলো না, গিয়ে দিন কতক থাকি গে গঙ্গামাটিতে। সেখানে কি তোমার বিশেষ কোনো কাজ আছে? আছে একটু। কুশারি মশাই খবর পেয়েছেন পাশের পোড়ামাটি গাঁটা তারা বিক্রি করবে। ওটা ভাবছি কিনব। সে বাড়িটাও ভালো করে তৈরি করাবো, যেন সেখানে থাকতে তোমার কষ্ট না হয়। সেবারে দেখেছি ঘরের অভাবে তোমার কষ্ট হতো। না, ঘরের অভাবে কষ্ট হতো না, কষ্ট হতো অন্য কারণে। রাজলক্ষ্মী ইচ্ছা করেই এ কথায় কান দিল না। বলল, আমি দেখেছি সেখানে তোমার স্বাস্থ্য ভালো থাকে। বেশি দিন শহরে রাখতে যে তোমাকে ভরসা হয় না, তাই তো তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু এই ভঙ্গুর দেহটাকে নিয়ে যদি অনুক্ষণ তুমি এত বিব্রত থাকো, মনে শান্তি পাবে না লক্ষ্মী। এ উপদেশ খুব কাজের, কিন্তু আমাকে না দিয়ে নিজে যদি একটু সাবধানে থাকো, হয়তো সত্যি শান্তি একটু পেতে পারি। শুনে চুপ করে রইলাম, কারণ এই বিষয়ে তর্ক করা শুধু নিষ্ফল নয়, অপ্রীতিকর। তার নিজের স্বাস্থ্য অটুট, কিন্তু সে সৌভাগ্য যার নেই, বিনা দোষেও যে তার অসুখ করতে পারে, এই কথা সে কিছুতেই বুঝবে না। শহরে আমি কোনো কালই থাকতে চাইনি। সেদিন গঙ্গামাটি আমার ভালোই লেগেছিল, নিজের ইচ্ছে চলেও আসিনি। এ কথা আজ তুমি ভুলে গেছো লক্ষ্মী? না গো না, ভুলিনি, সারা জীবনে ভুলব না। এই বলে সে একটু হাসল, তারপর বলল, সেবারে তোমার মনে হতো যেন কোন অচেনা জায়গায় এসে পড়েছ, কিন্তু এবারে গিয়ে দেখো তার আকৃতি প্রকৃতি এমনি বদলে যাবে যে তাকে আপনার বলে বুঝতে একটুও গোল হবে না। আর কেবল ঘরবাড়ি থাকবার জায়গাই নয়, এবার গিয়ে আমি বদলাবো নিজেকে, আর সবচেয়ে বদলে ভেঙে গড়ে তুলব নতুন করে তোমাকে, আমার নতুন গোসাইজিকে। কমললতা দিদি আর যেন না দাবি করতে পারে তার পথে বিপথে বেড়াবার সঙ্গী বলে। এইসব বুঝি ভেবে স্থির করেছ? হ্যাঁ, তোমাকে কি বিনামূল্যে অমনি অমনিই নেব? তার ঋণ পরিশোধ করব না? আর আমিও যে তোমার জীবনে সত্যি করে এসেছিলুম, যাবার আগে সে আশার চিহ্ন রেখে যাব না? এমনি নিষ্ফলা চলে যাব? কিছুতেই তা আমি হতে দেব না। তার মুখের দিকে চেয়ে শ্রদ্ধায় ও স্নেহে অন্তর পরিপূর্ণ হয়ে উঠল। মনে মনে ভাবলাম, হৃদয়ের বিনিময় নরনারীর অত্যন্ত সাধারণ ঘটনা। সংসারে নিত্য নিয়ত ঘটে চলেছে, বিরাম নেই, বিশেষত্ব নেই। আবার এই দান ও প্রতিগ্রহই ব্যক্তিবিশেষের জীবন অবলম্বন করে কি বিচিত্র বিস্ময় ও সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠে। মহিমা তার যুগে যুগে মানুষের মন অভিষিক্ত করেও ফুরোতে চায় না। এই সেই অক্ষয় সম্পদ, মানুষকে তা বৃহৎ করে, শক্তিমান করে, অভাবিত কল্যাণে নতুন করে সৃষ্টি করে তোলে। মনে মনে এসব চিন্তা করে রাজলক্ষ্মীকে জিজ্ঞাসা করলাম, তুমি বঙ্কুর কি করবে? সে তো আমাকে আর চায় না, ভাবে এ আপদ দূর হলেই ভালো। কিন্তু সে যে তোমার নিকট আত্মীয়, তাকে যে ছেলেবেলায় মানুষ করে তুলেছ। সেই মানুষ করার সম্বন্ধই থাকবে, আর কিছু মানব না। নিকটাত্মীয় আমার সে নয়। কেন নয়? অস্বীকার করবে কি করে? অস্বীকার করবার ইচ্ছে আমারও ছিল না। এই বলে সে ক্ষণকাল নীরব হয়ে রইল, তারপর বলল, আমার সব কথা তুমিও জানো না। আমার বিয়ের গল্প শুনেছিলে? শুনেছিলাম লোকের মুখে, কিন্তু তখন তো আমি দেশে ছিলাম না। না, ছিলে না। এমন দুঃখের ইতিহাস আর নেই, এমন নিষ্ঠুরতাও বোধহয় কোথাও হয়নি। বাবা মাকে কখনো নিয়ে যাননি, আমিও কখনো তাকে দেখিনি। আমরা দুবোনে মামার বাড়িতেই মানুষ। ছেলেবেলা জ্বরে জ্বরে আমার কি চেহারা ছিল মনে আছে তো? আছে। তবে শোনো, বিনা দোষে শাস্তির পরিমাণ শুনলে তোমার মতো নিষ্ঠুর লোকেরও দয়া হবে। জ্বরে ভুগি, কিন্তু মরণ হয় না। মামা নিজেও নানা অসুখে শয্যাগত। হঠাৎ খবর জুটল দত্তদের বামুন ঠাকুর আমাদের ঘর। মামার মতোই স্বভাবকুলীন, বয়স 60-এর কাছে। আমাদের দুবোনকেই একসঙ্গে তার হাতে দেওয়া হবে।
সবাই বললে, এ সুযোগ হারালে আইবুড়ো নাম আর ওদের খণ্ডাবে না। সে চাইলে 100, মামা পাইকিরি দর হাঁকলে 50 টাকা, এক আসনে একসঙ্গে, মেহনত কম। সে নাবল 75-এ, বললে, মশাই, দুটো ভাগ্নিকে কুলিনে পার করবেন, একজোড়া রাম ছাগলের দাম দেবেন না? ভোর রাতে লগ্ন। দিদি নাকি জেগেছিল, কিন্তু আমাকে পুঁটলি বেঁধে এনে উচ্ছ্বজ্ঞ করে দিলে। সকাল হতে বাকি। এ সময় 25 টাকার জন্য ঝগড়া শুরু হলো। মামা বললেন, ও বামুন, শোনো না, ধারে কুসুন্ডিকে হোক। মশাই, আমি অত হাবা নই, এসব কারবারে ধার ধর চলবে না। কুশন্ডিকে না করেই সে গা ঢাকা দিলে। বোধহয় ভাবলে মামা খুঁজে পেতে এনে তাকে টাকা দিয়ে কাজটা সম্পূর্ণ করবেন। 1 দিন যায়, 2 দিন যায়, মা কাঁদাকাটা করেন, পাড়ার লোকেরা হাসে। মামা গিয়ে দত্তদের কাছে নালিশ করেন, কিন্তু বর আর এলো না। তাদের গায়ে খোঁজ নেওয়া হলো, সেখানে সে যায়নি। আমাদের দেখিয়ে কেউ বলে আধ কপালি, কেউ বলে পোড়া কপালি। দিদি লজ্জায় ঘরের বার হয় না। সেই ঘর থেকে 6 মাস পরে বার করা হলো, একেবারে শ্মশানে। আরও 6 মাস পরে কলকাতার কোন এক হোটেল থেকে খবর এলো, বড় সেখানে রাত্রে রাত্রে জ্বলে মরেছে। বিয়ে আর পুরো হলো না। 25 টাকা দিয়ে বর কিনলে ওই রকমই হয়। তবু তো সে আমার ভাগে 25 টাকা পেয়েছিল। কিন্তু তুমি পেয়েছিলে কি? শুধু 1 ছড়া বইঁচির মালা। তাও কিনতে হয়নি, বন থেকে সংগ্রহ হয়েছিল। দাম না থাকলে তাকে অমূল্য বলে। আর একটা মানুষ দেখাও তো আমার মতো অমূল্য ধন পেয়েছে। তুমি বলো তো, এ কি তোমার মনের সত্যি কথা? টের পাও না? না গো না, পাইনে, সত্যি পাইনে। কিন্তু বলতে বলতেই সে হেসে ফেলল, বলল, পাই শুধু তখন যখন তুমি ঘুমো, তোমার মুখের পানে চেয়ে। কিন্তু সে কথা যাক। আমাদের দুবনের মতো শাস্তিভোগ এদেশে কত শত মেয়ের কপালেই ঘটে। আর কোথাও বোধহয় কুকুর বেড়ালেরও এমন দুর্গতি করতে মানুষের বুকে বাজে। এই বলে সে আমার দিকে ক্ষণকাল চেয়ে থেকে বলল, হয়তো তুমি ভাবছ আমার নালিশটা বাড়াবাড়ি। এমন দৃষ্টান্ত আর কটা মেলে? এর উত্তরে যদি বলতুম একটা হলেও সমস্ত দেশের কলঙ্ক, তাতেও আমার জবাব হতো। কিন্তু সে আমি বলবো না। আমি বলবো অনেক হয়। যাবে আমার সঙ্গে সেই সব বিধবাদের কাছে, যাদের আমি অল্প স্বল্প সাহায্য করি। তারা সবাই সাক্ষ্য দেবেন, তাদেরও হাত পা বেঁধে আত্মীয় স্বজনে এমনই জলে ফেলে দিয়েছিল। তাই বুঝি তাদের ওপর এত মায়া? তোমারও হতো যদি চোখ চেয়ে আমাদের দুঃখটা দেখতে। এখন থেকে একটি একটি করে আমিই তোমাকে সমস্ত দেখাবো। আমি দেখব না, চোখ বুজে থাকব। পারবে না। আমার কাজের ভার একদিন ফেলে যাব আমি তোমার উপর। সব ভুলবে, কিন্তু সে ভুলতে কখনো পারবে না। এই বলে সে একটুখানি মৌন থেকে আচমকা নিজের পূর্ব কথার অনুসরণে বলে উঠল, হবেই তো এমনি অত্যাচার। যে দেশে মেয়ের বিয়ে না হলে ধর্ম যায়, জাত যায়, লজ্জায় সমাজে মুখ দেখাতে পারে না। হাবা বোবা অন্ধ আতুর কারো রেহাই নেই। সেখানে একটাকে ফাঁকি দিয়ে লোকে অন্যটাকেই রাখে। এছাড়া সে দেশে মানুষের আর কি উপায় আছে বলো তো? সেদিন সবাই মিলে আমাদের বন্ধুটিকে যদি বলি না দিত, দিদি হয়তো মরত না। আর আমি এ জন্মে এমন করে তোমাকে হয়তো পেতুম না। কিন্তু মনের মধ্যে তুমিই চিরদিন এমনি প্রভু হয়েই থাকতে। আর তাই বা কেন? আমাকে এড়াতে তুমি পারতে না। যেখানে হোক, যতদিনে হোক, নিজে এসে আমাকে নিয়ে যেতে হতোই। একটা জবাব দেব ভাবছি, হঠাৎ নিচে থেকে একটা বালক কণ্ঠে ডাক এলো, মাসিমা! গলাটা অচেনা। এই বাড়িতে বালক কেউই নেই, তাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এ কে? ও বাড়ির মেজ বউয়ের ছেলে। এই বলে সে ইঙ্গিতে পাশের বাড়িটা দেখিয়ে সাড়া দিল। ক্ষিতীশ, ওপরে এসো বাবা।
পরক্ষণে একটি ১৬-১৭ বছরের সুশ্রী বলিষ্ঠ কিশোর ঘরে এসে প্রবেশ করল। আমাকে দেখে প্রথমটা সংকুচিত হলো, পরে নমস্কার করে তার মাসিমাকে বলল, আপনার নামে কিন্তু ১২ টাকা চাঁদা পড়েছে মাসিমা। তা পড়ুক বাবা, কিন্তু সাবধানে সাঁতার কেটো, কোনো দুর্ঘটনা না হয়। আরে না না, কোনো ভয় নেই মাসিমা। রাজলক্ষ্মী আলমারি খুলে তার হাতে টাকা দিল। ছেলেটি দ্রুত বেগে সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ দাঁড়িয়ে বলল, ও হ্যাঁ, মা বলে দিলেন ছোট মামা পরশু সকালে এসে সমস্ত এস্টিমেট করে দেবেন। কথাটা বলেই ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করল। আমি প্রশ্ন করলাম, এস্টিমেট কিসের? বাড়িটা মেরামত করতে হবে না? তেতলার ঘরটা আধখানা করে তারা ফেলে রেখেছে, পুরো করতে হবে না? তা হবে, কিন্তু এত লোককে তুমি চিনলে কি করে? বাহ, এরা যে সব পাশের বাড়ির লোক। কিন্তু আর না, যাই, তোমার খাবার তৈরির সময় হয়ে গেল। এই বলে সে উঠে নিচে চলে গেল। এক সকালে স্বামীজি আনন্দ এসে উপস্থিত। তাকে আসার নিমন্ত্রণ করা হয়েছে রতন জানত না। বিষণ্ণ মুখে এসে আমাকে খবর দিল, বাবু বাবু গঙ্গামাটির সেই সাধুটা এসে হাজির হয়েছে, বলিহারি যাই তাকে, খুঁজে খুঁজে বারও করেছে। রতন সব রকম সাধুসজ্জনকেই সন্দেহের চোখে দেখে। রাজলক্ষ্মীর গুরুদেবটিকে তো সে দু চোখে দেখতে পারে না। বলল, দেখুন এ আবার মাকে কি মতলব দেয়। টাকা বার করে নেবার কত ফোন দিই যে এই ধার্মিক বেটারা জানে। আনন্দ বড় লোকের ছেলে, ডাক্তারি পাশ করেছে, তার নিজের টাকার দরকার নেই। বড় লোকের ছেলে, টাকা থাকলে নাকি কেউ আবার এ পথে যায়। এই বলে সে তার সুদৃঢ় অভিমত ব্যক্ত করে চলে গেল। রতনের আসল আপত্তি এইখানে, মায়ের টাকা কেউ বার করে নেবা সে ঘোরতর বিরুদ্ধে। অবশ্য তার নিজের কথা স্বতন্ত্র। বজ্রানন্দ এসে আমাকে নমস্কার করল, বলল, আরেকবার এলুম দাদা, খবর ভালো তো? দিদি কই? বোধহয় পুজোয় বসেছেন, সংবাদ পাননি নিশ্চয়ই। তবে সংবাদটা নিজেই দিই গে, পুজো করা পালিয়ে যাবে না। এখন একবার রান্নাঘরের দিকে দৃষ্টিপাত করুন। আচ্ছা, পুজোর ঘরটা কোন দিকে দাদা? নাপতে বেটা গেল কোথায়? চায়ের একটু জল চড়িয়ে দিক না। পুজোর ঘরটা দেখিয়ে দিলাম। আনন্দ রতনের উদ্দেশ্যে একটা হুঙ্কার ছেড়ে সেই দিকে প্রস্থান করল। মিনিট ২ পরে দুজনেই এসে উপস্থিত হল। আনন্দ বলল, দিদি, গোটা ৫ টাকা দিন তো, চা খেয়ে একবার শিয়ালদার বাজারটা ঘুরে আসি গে। কাছেই যে একটা ভালো বাজার আছে আনন্দ, অত দূরে যেতে হবে কেন? আর তুমি বা যাবে কিসের জন্যে? রতন যাক না। কে রতন? ও বেটাকে বিশ্বাস নেই দিদি। আমি এসেছি বলেই হয়তো ও বেটা বেছে বেছে পচা মাছই কিনে আনবে। বলেই হঠাৎ দেখল রতন দরজার কাছে দাঁড়িয়ে। তাড়াতাড়ি জিভ কেটে বলল, রতন, দোষ নিও না বাবা, আমি ভেবেছিলুম তুমি বুঝি ও পাড়ায় গেছো, ডেকে সাড়া পাইনি কি না। রাজলক্ষ্মী হাসতে লাগল, আমিও না হেসে পারলাম না। রতন কিন্তু ভ্রুক্ষেপ করল না, গম্ভীর মুখে রাজলক্ষ্মীর উদ্দেশ্যে বলল, আমি বাজারে যাচ্ছি মা, কিষণ চায়ের জল চড়িয়ে দিয়েছে। এইটুকু খবর বলেই সে গম্ভীর মুখেই চলে গেল। রাজলক্ষ্মী বলল, রতনের সঙ্গে আনন্দের বুঝি বনে না? ওকে দোষ দিতে পারি না দিদি, ও আপনার হিতৈষী, বাজে লোকজন ঘেঁষতে দিতে চায় না। কিন্তু আজ ওর সঙ্গ নিতে হবে, নইলে খাওয়াটা ভালো হবে না। বহুদিন উপবাসী। তাই শুনে রাজলক্ষ্মী তাড়াতাড়ি বারান্দায় গিয়ে রতনকে ডেকে বলল, ও রতন, আর গোটা কয়েক টাকা নিয়ে যা বাবা, বড় দেখে একটা রুই মাছ আনতে হবে কিন্তু। তারপর ঘরে ফিরে এসে আনন্দকে বলল, মুখ হাত ধুয়ে এসো গে ভাই, আমি চা তৈরি করে আনছি। এই বলে সেও নিচে নেমে গেল। সে চলে যেতে আনন্দ আমাকে বলল, দাদা, হঠাৎ তলব হলো কেন? সে কৈফিয়ত কি আমার দেবার আনন্দ? দাদার দেখছি এখনো সেই ভাব, রাগ পড়েনি। আবার গা ঢাকা দেবার মতলব নেই তো? সেবার গঙ্গা মাটিতে কি হাঙ্গামাতেই ফেলেছিলেন। হ্যাঁ, এদিকে দেশ শুদ্ধ লোকের নিমন্ত্রণ, ওদিকে বাড়ির কর্তা নিরুদ্দেশ, মাঝখানে আমি নতুন লোক, এদিকে ছুটি ওদিকে ছুটি,
আবার দিদি পা ছড়িয়ে কাঁদতে বসলেন, রতন লোক তার আবার উজ্জুক করলে। সে কি বিভ্রাট! আচ্ছা মানুষ আপনি। আনন্দর কথায় আমিও হেসে ফেললাম, বললাম, রাগ এবার পড়ে গেছে, ভয় নেই। ভরসাও নেই। আপনাদের মতো নিঃসঙ্গ একাকী লোকেদের আমি ভয় করি। কেন যে নিজেকে সংসারে জড়াতে দিলেন, তাই আমি অনেক সময় ভাবি। মনে মনে বললাম, অদৃষ্ট। মুখে বললাম, আমাকে দেখছি তাহলে ভুলো নেই, মাঝে মাঝে মনে করতে। না দাদা, আপনাকে ভোলাও শক্ত, বোঝাও শক্ত, মায়া কাটানো আরও শক্ত। বিশ্বাস না হয় বলুন, দিদিকে সাক্ষী মানি। আপনার সঙ্গে পরিচয় তো মাত্র 2-3 দিনে, কিন্তু সেদিন যে দিদির সঙ্গে গলা মিলিয়ে আমিও কাঁদতে বসিনি, সেটা নিতান্তই সন্ন্যাসী ধর্মের বিরুদ্ধ বলে। সেটা বোধহয় দিদির খাতিরে, তার অনুরোধে তো এত দূরে এলে। নেহাত মিথ্যে নয় দাদা, ওর অনুরোধ তো অনুরোধ নয়, যেন মায়ের ডাক। পা আপনিই চলতে শুরু করে। কত ঘরেই তো আশ্রয় নিই, কিন্তু ঠিক এমনটি আর দেখিনি। আপনিও তো শুনেছি অনেক ঘুরেছেন, কোথাও দেখেছেন এর মতো আরেকটি? অনেক অনেক। ঠিক এই সময়ে রাজলক্ষ্মী প্রবেশ করল। ঘরে ঢুকেই সে আমার কথাটা শুনতে পেয়েছিল। চায়ের বাটিটা আনন্দর কাছে রেখে দিয়ে আমাকে জিজ্ঞাসা করল, কি অনেক গা? তোমার গুণের কথা। উনি সন্দেহ প্রকাশ করছিলেন বলেই সজোরে তার প্রতিবাদ করছিলাম। আনন্দ চায়ের বাটিটা মুখে তুলছিল। হাসির তাড়ায় খানিকটা চা মাটিতে পড়ে গেল। রাজলক্ষ্মীও হেসে ফেলল। দাদা, আপনার উপস্থিত বুদ্ধিটা কিন্তু অদ্ভুত। ঠিক উল্টোটা চোখের পলকে মাথায় এলো কি করে? আশ্চর্য কি আনন্দ! নিজের মনের কথা চাপতে চাপতে আর গল্প বানিয়ে বলতে বলতে এ বিদ্যের উনি একেবারে মহামহোপাধ্যায় হয়ে গেছেন। আমাকে তাহলে তুমি বিশ্বাস করো না? একটুও না। বানিয়ে বলার বিদ্যায় আপনিও কম নয় দিদি। কেমন তৎক্ষণাৎ জবাব দিলেন, একটুও না। আনন্দ হাসতে লাগলো, তার সঙ্গে রাজলক্ষ্মীও হেসে ফেলল, বলল, জ্বলে পুড়ে শিখতে হয়েছে ভাই। কিন্তু তুমি আর দেরি করো না, চা খেয়ে স্নান করে নাও। কাল গাড়িতে তোমার যে খাওয়া হয়নি তা বেশ জানি। ওর মুখে আমার সুখ্যাতি শুনতে গেলে তোমার সমস্ত দিনে কুলোবে না। এই বলে সে চলে যেতেই আনন্দ বলল, আপনাদের মতো এমন দুটি লোক সংসারে বিরল। ভগবান আশ্চর্য মিল করে আপনাদের দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার নমুনা দেখলে তো? হ্যাঁ, নমুনা সেই প্রথম দিনে সাঁইথিয়া স্টেশনে গাছতলাতেই দেখেছিলুম। তারপরে আর একটিও কখনো চোখে পড়ল না। আহা, কথাগুলো যদি ওর সামনেই বলতে আনন্দ। আনন্দ কাজের লোক, কাজের উদ্যম ও শক্তি তার বিপুল। তাকে কাছে পেয়ে রাজলক্ষ্মীর আনন্দের সীমা নেই। দিন রাতে খাওয়ার আয়োজন তো প্রায় ভয়ের কোঠায় গিয়ে ঠেকল। অবিশ্রাম দুজনের কত পরামর্শই যে হয় তা সবগুলো জানি না। শুধু কানে এসেছে যে গঙ্গামাটিতে একটা ছেলেদের ও একটা মেয়েদের স্কুল খোলা হবে। ওখানে বিস্তর গরিব ও ছোট জাতের লোকের বাস। উপলক্ষ বোধহয় তারাই। শুনছি একটা চিকিৎসার ব্যাপারও চলবে। এই সব বিষয়ে কোনোদিন আমার কিছুমাত্র পটুতা নেই। পরোপকারের বাসনা আছে, কিন্তু শক্তি নেই। কোনো কিছু একটা খাড়া করে তুলতে হবে ভাবলেও আমার শ্রান্ত মন আজ নয় কাল করে দিন পিছোতে চায়। তাদের নতুন উদ্যোগে মাঝে মাঝে আনন্দ আমাকে টানতে গেছে, কিন্তু রাজলক্ষ্মী হেসে বাধা দিয়ে বলেছে, ওকে আর জড়িও না আনন্দ, তোমার সমস্ত সংকল্প পণ্ড হয়ে যাবে। এই যে সেদিন বললে আমার অনেক কাজ, এখন থেকে আমাকে অনেক কিছু করতে হবে। রাজলক্ষ্মী তাড়াতাড়ি হাত জোড় করে বলল, আমার ঘাট হয়েছে গোসাই, এমন কথা আর কখনো মুখে আনবো না। তবে কি কোনোদিন কিছুই করব না? কেন করবে না? কেবল অসুখ বিসুখ করে আমাকে ভয়ে আধমরা করে তুলো না, তাতেই তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। দিদি, সত্যি ওকে আপনি অকেজো করে তুলবেন। আমাকে করতে হবে না ভাই, যে বিধাতা ওকে সৃষ্টি করেছেন তিনিই সে ব্যবস্থা করে রেখেছেন, কোথাও ত্রুটি রাখেননি। রাজলক্ষ্মীর একথায় আনন্দ হাসতে লাগলো। তার উপর এক গণক্কার পোড়ার মুখও এমনি ভয় দেখিয়ে রেখেছে যে
উনি বাড়ির বার হলে আমার বুক ঢিপঢিপ করে। যতক্ষণ না ফেরেন কিছুতে মন দিতে পারিনি। এর মধ্যে আবার গণকার জুটলো কোত্থেকে? কি বললে সে? রাজলক্ষ্মী কিছু বলার আগেই আমি এর উত্তর দিলাম। বললাম, আমার হাত দেখে সে বললে মস্ত ফাঁড়া, জীবন মরণের সমস্যা। সত্যি কি শ্রীকান্তর মস্ত ফাঁড়া আছে, নাকি রাজলক্ষ্মীর দুর্বল মন গণৎকারের কথাটা আসলে বিশ্বাস করে শ্রীকান্তকে চোখের আড়াল করতে চায় না? গঙ্গামাটিতে গিয়ে আনন্দকে নিয়ে আবার নতুন কিছু নিয়ে মেতে উঠবে রাজলক্ষ্মী। আগেরবার ধর্ম দূরত্ব তৈরি করেছিল শ্রীকান্ত রাজলক্ষ্মীর মধ্যে। এবার কি কর্ম তাদের আবার দূরে সরাবে? যে কর্মোদ্যমে শ্রীকান্ত নেই, সেই কাজ করতে যাচ্ছে রাজলক্ষ্মী। শ্রীকান্ত কি আবার একা হয়ে যাবে? আর তার কমললতা, তার খবর কি একবারও নেবে না শ্রীকান্ত? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 29। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, কমললতা শ্রাবণী মুখার্জি, রাজলক্ষ্মী অমৃতা রয়, ক্ষিতীশ ভিকি দাস, বামন সমীর চরিত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।